ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 2025 প্রাইমারি প্রশ্নবিচিত্রা তোমাদের পঞ্চম শ্রেণীতে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের গণিতের যে মডেল স্কুলগুলো আমি আলোচনা করছি। আজকের আমি তোমাদের 19 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি 18টি মডেল স্কুল সমাধান করেছি, আর সেগুলো আমার প্লে স্টোর থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো। আজকের আমি যে 19 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব, সেটা তোমরা আশা করি গুরুত্ব সহকারে দেখবে, যাতে তোমাদের এই দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের গণিতের ভালো রেজাল্ট বা ভালো নাম্বার যাতে পাও, তার জন্য আমি তোমাদেরকে ভালোভাবে এই গণিতগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো, 19 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো। সঠিক উত্তরটি নির্বাচন করো। বর্গাকার চিত্রে এটা একটি বাহু দৈর্ঘ্য হবে। দেখো, বর্গাকার চিত্রে যদি একটি বাহু দৈর্ঘ্য হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা একটা বাহু দৈর্ঘ্য বের করতে হলে আমরা কি করব? পরিসীমা ভাজিত, কিন্তু কি হবে? পরিসীমা ভাজিত 4। কেমন? পরিসীমা একটা বাহু দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হয়? পরিসীমা ভাজিত 4। আমরা যদি বাহু যদি ধরি, সেক্ষেত্রে দেখো আমরা পরিসীমার সূত্র কি জানি বলতো? আমরা বাহু 4 গুণিত বাহু সমান কি হয়? পরিসীমা। তাহলে 4 গুণিত বাহু সমান পরিসীমা হলে দেখো, এবার আমরা যদি বাহুর মান বের করতে বলি, তাহলে বাহু ইকুয়ালস টু 4 এদিকে হলে কি পরিসীমার সঙ্গে ভাগ হয়ে যাবে। পরিসীমা সমান কত হবে? সমান পরিসীমা ভাজিত 4। 4 বাহুর সঙ্গে গুণ ছিল, 4 যদি এদিকে আসে পরিসীমার সঙ্গে ভাগ হয়ে যাবে। কেমন? আমাদের অপশন নম্বর হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, একের খ। এই যে একটা চিত্র দেওয়া আছে, দেখতে পাচ্ছ পদ্ধতিতে কত অংশে রং করা আছে। দেখো মোট অংশ দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। মোট 10টা অংশের মধ্যে কতগুলো অংশ রং করা আছে? 1 2 3, অর্থাৎ 10 ভাগের মধ্যে 3 ভাগ রং করা আছে। কেমন? তারপর প্রশ্ন দেখো, সত্য না মিথ্যা লেখো। সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই। অবশ্যই নেই। সরলরেখার কোনোদিন প্রান্ত বিন্দু নেই, কোনোটাই প্রান্ত বিন্দু নেই। সরলরেখা যদি এ বি ধরি, এর কোনো প্রান্ত বিন্দু নেই। যদি রশ্মি বলি, রশ্মির কিন্তু একটা প্রান্ত বিন্দু আছে। আর রেখাংশ যদি বলি, দুটোই প্রান্ত বিন্দু আছে। রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে। পরবর্তী দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করুন। 297.568 সংখ্যাটিতে 6 অঙ্কটির স্থানীয় মান কত? দেখো 6 অঙ্ক কোথায় আছে? এখানে 6 অঙ্ক এখানে। 6 অঙ্কের স্থানীয় মান হবে, দেখো দশমিকের পর অঙ্কগুলো যথাক্রমে দশাংশ, শতাংশ, সহস্রাংশ হয়। এখানে দশাংশ আর শতাংশ আছে, শতাংশের পরে 6 আছে, সুতরাং এর স্থানীয় মান হবে কি 6/100, অর্থাৎ 100 ভাগের মধ্যে 6 ভাগ। পরের প্রশ্ন দেখো, অপশনটা এখানে অলরেডি দেওয়া আছে। দেখো 100 ভাগের মধ্যে 6 ভাগ, এই অপশন ই। পরের প্রশ্ন দেখো, যে 17 ভাগের 13 ভাগ, অর্থাৎ 13/17 এর সমতুল্য ভগ্নাংশের লব কত? লব এত হলে, সমতুল্য ভগ্নাংশের লব এত হলে হর কত হবে? দেখো সমতুল্য ভগ্নাংশ দেখো 13/17 ইকুয়ালস টু সমতুল্য ভগ্নাংশের কত আছে? লব বলেছে 169, অর্থাৎ 169 হলে নিচে দেখো, নিচে হর কত হবে? দেখো 13 সঙ্গে কত গুণ করলে 169 হচ্ছে? আমরা এই নিয়মটা আমরা আগেও শিখেছি। আমরা 13 সঙ্গে কত গুণ করলে 169 হচ্ছে? দেখো 13 সঙ্গে যদি আমি 13 গুণ করি, 13 সঙ্গে 13 গুণ করলে 13 সঙ্গে 13 গুণ করলে 13 গুণ করলে 169 হচ্ছে। আর এই 13টা নিচের সঙ্গে গুণ করব। দেখো আমি খাতায় করছি 13/17, দেখছি 13/17 13/17 সংখ্যাটা লিখেছি। দেখো এর লব হচ্ছে সমতুল্য ভগ্নাংশ 169। দেখতে পাচ্ছি আমরা 13 সঙ্গে এটা ইংরেজি হয়ে গেছে, ইংরেজি 17, নিচেটা 17। 13/17 13 সঙ্গে কত গুণ করলে 169 হয় জানি আমরা? সমতুল্য ভগ্নাংশ যেহেতু বলা আছে, 13 সঙ্গে অর্থাৎ লবের সঙ্গে যে সংখ্যা গুণ হবে, হরের সঙ্গে সেই সংখ্যা গুণ হবে। লবের সঙ্গে যদি 13 গুণ হয় কত হবে? 13 সঙ্গে 13 গুণ করলে 13 সঙ্গে 13 যদি গুণ করি কত হবে? 169। আর এই 13টা কিন্তু হরের সঙ্গে গুণ করতে হবে। কেমন? তাহলে হরের সঙ্গে হর কত ছিল? 17। 17 সঙ্গে যদি 13 গুণ করি কত হবে? 7 3 21, 21 1 হাতে 2, 3 একে 3, 4 5 5, আর 1 7 7, 1 একে 1 কত হচ্ছে? 1 1 7 5 12, 2 হাতে 1 1 1 2, 221 কত হচ্ছে? 221। তাহলে হর কত হবে? 221। কেমন? তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা হয়ে গেল। কত বলা হচ্ছে? কত বলা হয়েছিল? 13/17 সমতুল্য ভগ্নাংশের লব 169 হলে হর কত হবে? বোঝা গেছে? হর হবে কত? 169 বাই হরটা কত বলা আছে? 221। হর কত হচ্ছে? 221। কেমন? 221।
একটি আয়তাকার জমির ক্ষেত্রফল বলা আছে 12 বর্গমিটার, ক্ষেত্রফল বলা আছে, বাগানের প্রস্থ 2 মিটার বলে দৈর্ঘ্য কত হচ্ছে। তাহলে আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফলের সূত্র জানি কি, আমরা জানি ক্ষেত্রফল সমান কত হচ্ছে, অর্থাৎ আয়তাকার জমির ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল। বা তাহলে কার মান দেওয়া আছে, এখানে মানটা দেওয়া আছে, প্রস্থের মান দেওয়া আছে, প্রস্থ হচ্ছে 2 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার, সরি দৈর্ঘ্য ফেলে রাখি, দৈর্ঘ্য ইকুয়ালস টু ইনটু প্রস্থ সমান 2 মিটার ইকুয়ালস টু ক্ষেত্রফল বলা আছে 12 বর্গমিটার, 12 বর্গমিটার। বা দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান 2 এদিকে চলে এলে ভাগ হয়ে যাবে, 12 ভাজিত 2 সমান কত হবে, 2 6 12 6, তাহলে দৈর্ঘ্য কত হবে 6। তাহলে অর্থাৎ প্রস্থ কত ছিল, 2 মিটার ছিল, আর দৈর্ঘ্য হবে কত 6 মিটার, কেমন 6 মিটার। পরের প্রশ্ন চলো, পরের প্রশ্নগুলো হচ্ছে আমাদের যে 10.5/8 কে 10.5/8 কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তাহলে 10.5/8 কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে আমরা পাবো কি, দেখো বলা আছে 10.5/8, 10.5/8 ইকুয়ালস টু, দেখো একে মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে দেবো। কিভাবে করতে হয়, হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ করো, অর্থাৎ 10 আসছে 80 আর 5 লব যোগ করো, তাহলে 80 যোগ 5 সমান কত হচ্ছে বাই 8 ইকুয়াল টু 85, 80 প্লাস 5 সমান কত 85 বাই 8। কি বলা হয়েছিল আমাদের, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে বলা হচ্ছে। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো আমরা, না যে ভগ্নাংশের, কি বললাম, যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো। আর মিশ্র ভগ্নাংশকে বলবো যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা থাকবে আর একটি প্রকৃত কিংবা অপ্রকৃত ভগ্নাংশ থাকবে, তখন তাকে আমরা কি বলবো, মিশ্র ভগ্নাংশ, কেমন। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে পারলাম। পরের প্রশ্ন দেখো, কি করলে ভগ্নাংশের লব ও হরের মান কোনো পরিবর্তন হয় না। দেখো আমরা যদি লবের মান এবং হরের মান যদি ক্রমশ একই মানে যদি বৃদ্ধি পায়, এখানে বলা হয়েছিল না কি করলে ভগ্নাংশের লব ও হরের মান কোনো পরিবর্তন হবে না। চলো দেখো এখানে একটু আগে করেছিলাম, দেখো একটু আগে করেছিলাম গণিতটা। দেখো লবে 13 সঙ্গে যদি 13 সঙ্গে কত গুণ করে 169 হয়েছিল, 13 সঙ্গে যদি 13 গুণ করি 169, সেই 13 যদি আবার নিচে গুণ করি তাহলে কি সেখানে দেখতে পাচ্ছি আমরা লবে বা হরের কোনো মান পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখতে পাচ্ছি, তাহলে আমরা যা জানবো কি, যে লব বা হরের সঙ্গে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে 2/3। দেখো লবের সঙ্গে যদি 2 গুণ করি আর হরের সঙ্গে যদি 2 গুণ করি, এক্ষেত্রে কিন্তু লব ও হরের কোনো পরিবর্তন হচ্ছে না, 2 দুগুণে 4 হচ্ছে আর 3 দুগুণে 6 হচ্ছে। দেখো এক্ষেত্রে কিন্তু লব ও হরের কোনো পরিবর্তন হচ্ছে না। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা বুঝতে পারবো যে 4 আর 6 কোন নামতায় আছে, 4 আর 6 2 নামতায়, 2 দুগুণে 4 2 3 6, অর্থাৎ কি বলা হচ্ছে, অর্থাৎ যে কোনো একই সংখ্যা দিয়ে যদি গুণ করি, কি বললাম, যে একই সংখ্যা দিয়ে যদি গুণ বা ভাগ করি, গুণ করতে পারি অথবা ভাগও করতে পারি, গুণ বা ভাগ করি, সেক্ষেত্রে কি হচ্ছে, লব বা হরের মান কোনো পরিবর্তন হবে না। তোমরা কি লিখবে, যে একই সংখ্যা দিয়ে লব ও হরকে যদি আমরা গুণ করি, কি বললাম, লব ও হরকে হর দিয়ে গুণ বা ভাগ করি, সেক্ষেত্রে লব ও হরের মধ্যে কোনো পরিবর্তন হবে না, কেমন। দেখো এখানে দেখতে পাচ্ছি আবার একটা সংখ্যা দেখি, এখানে গুণ করেছি, দেখো লবের সঙ্গে 2 গুণ করেছি আর হরের সঙ্গে 2 গুণ করেছি, একই সংখ্যা দিয়ে আমরা গুণ করেছি, এক্ষেত্রে কিন্তু লবের মান কোনো পরিবর্তন হচ্ছে না। আবার যদি আমরা ভাগ করি, তাহলে 4/6 যদি করি, তাহলে এক্ষেত্রে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, দেখো এখানে লবের মানও কোনো পরিবর্তন হচ্ছে না। 2 দিয়ে ভাগ করা মানে কি, কাটাকাটি করে জানি আমরা, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় জানি আমরা। তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে, আর 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 3 হবে। তাই আমরা কি করলাম, কাটাকাটি, ভাগ মানে কি কাটাকাটি, অর্থাৎ 4/6, দেখো 4 6 কোন নামতে আছে, 4 দুগুণে 2 নামতে আছে, 2 2
শূন্যে 4, অর্থাৎ উপরের সংখ্যাটা যে সংখ্যা দিয়ে কাটবে নিচেটাও সেই সংখ্যা দিয়ে কাটবে। উপরটা যদি 2 দিয়ে কাটি নিচেটাও 2 দিয়ে কাটবো, তাহলে 2 দিয়ে কাটা মানে কি ভাগ, 4কে 2 দিয়ে যদি ভাগ করি 2 হচ্ছে, আর 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 হচ্ছে। সংখ্যা হলো 2/3। বোঝা গেছে প্রশ্নটা? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে 1/100 এবং 0.001 এর মধ্যে কোনটি বড়? দেখো 1/10 মানে দেখতে পাচ্ছি যে 1/10 মানে কি 0.01 আর একটা মান দেওয়া আছে কত? দেখো 1/100 মানে কি জানি আমরা যে একের পিঠে দুটো শূন্য আছে, মানে কি শেষ থেকে দুটো অঙ্কের আগে দশমিক বসবে। দেখতে পাচ্ছি একটা অঙ্ক ছিল 1 ছিল লব, আর এর আগে কোনো অঙ্ক ছিল না, মানে কি একটা শূন্য বসিয়েছি তার আগে দশমিক বসিয়েছি, অর্থাৎ দশমিক মানে 1 জানি আমরা, আর একের পিঠে কতগুলো শূন্য আছে? দুটো শূন্য, অর্থাৎ দশমিকের পর দুটো অঙ্ক থাকবেই অবশ্যই। কেমন? আরেকটা বলা হচ্ছে 0.001 এর মধ্যে বলা হচ্ছে যে কোনটা বড়? দেখতে পাচ্ছি এই দশমিকের পর দশাংশের ঘরে শূন্য আছে, এখানে দশমিকের পর দশাংশের ঘরে শূন্য আছে, আর দশমিকের পর শতাংশের ঘরে 1 আছে, দশমিকের পর শতাংশের ঘরে শূন্য আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা সব থেকে বড়। সুতরাং 1/10 কিন্তু বড়। ঠিক আছে? 1/100 বড় সংখ্যা। কি সংখ্যা? বড় সংখ্যা। পরের প্রশ্ন দেখো, যোগ করো। দেখো এই দশমিক সংখ্যাটিকে আমরা যোগ করবো, দশমিক সংখ্যাটিকে আমরা যোগ করবো। কি কি আছে দেখছি যে দেওয়া আছে দশমিক শুধু দেওয়া আছে। দেখো এখানে 0.71 দেওয়া আছে, আর 0.33 দেওয়া আছে, আর 0.89 দেওয়া আছে। 89। তাহলে এই দশমিকের আগে কোনো সংখ্যা নেই, মানে একটা শূন্য বসিয়ে দাও, বেশ। দেখো যোগ করো, সাধারণ নিয়মে যোগ করি। 9 3 12 একে 13 3 হাতে 1, 8 3 11 একে 12, 7 2 কত হবে? 19, 12 7 কত হবে? 19, 19 এর 9 হাতে 1। দেখো 8 3 11, 11 1 12, 12 আর 7 কত হচ্ছে? 12 7 19, 19 এর 9 হাতে 1, দশমিক দাও, আর 1 করতে 1.93, 1.93 হচ্ছে। কত হচ্ছে? 1.93। পরের প্রশ্ন দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 1035 বর্গ একক। জমিটির প্রস্থ 13 একক হলে জমিটির দৈর্ঘ্য কত হবে? জমিটির দৈর্ঘ্য কত হবে? দেখো তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল বলা হচ্ছে, এত বর্গ মিটার প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য কত হবে? আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফলের সূত্র জানি আমরা কি? আয়তাকার জমির ক্ষেত্রফলের সূত্র জানি আমরা কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান কি হয়? ক্ষেত্রফল। তাহলে বা দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে? এক্ষেত্রে দৈর্ঘ্যের মান দেওয়া আছে, দেখতে পাচ্ছি আমরা, দৈর্ঘ্য দেওয়া নেই, প্রস্থ। প্রস্থের মান দেওয়া আছে, দৈর্ঘ্যের মান দেওয়া নেই, গিয়ে দৈর্ঘ্য ফেলে রাখো। প্রস্থের মান কত দেওয়া আছে? প্রস্থের মান দেওয়া আছে 23, 2 3 23, ইকুয়ালস টু ক্ষেত্রফল কত ছিল? ইকুয়ালস টু 1035 ছিল। বা তাহলে দৈর্ঘ্য ইকুয়ালস টু 23টা এর কোন চলে এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1035 ভাজিত 23। কেমন? এবার আমরা ভাগ করে দেখি যে 1035 এর সঙ্গে কত ভাগ করব? 23 ভাগ করব। 23 যদি ভাগ করে দেখতে পাবো, দেখো 10 দিয়ে যদি আমি 2 2 5 10, অর্থাৎ 5 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ 115 হচ্ছে। দেখো সেক্ষেত্রে হবে না, তাহলে এই ক্ষেত্রে আমরা 4 দিয়ে করি। তাহলে 4 3 12, 2 হাতে 1, 4 2 8, একে 9 92, অর্থাৎ 23 4 3 4 3 12, 2 হাতে 1, 4 2 8, একে 9, অর্থাৎ 23 4 কত হচ্ছে? 23 4 92। কত নামবে? 1 নামবে, 1 নামবে, 11 নেমেছে। তাহলে 11 নামবে, আবার কত নামবে? 15 নামবে। দেখো 115 হয়েছে। দেখো 23 5 কিন্তু 115, 23 5 কিন্তু 115। দৈর্ঘ্য কত হলো? দৈর্ঘ্য 45 মিটার। কত হয়েছে? দৈর্ঘ্য হবে গিয়ে 45 একক বলা হচ্ছে এখানে। সুতরাং 45 একক হবে। কত হবে? একক। 45 একক। দৈর্ঘ্য কত হবে? অতএব দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য সমান কত হবে? 45 একক। কেমন? পরের প্রশ্ন চলো। বলছে চিত্র সহ সংজ্ঞা দাও। সমান্তরাল সরলরেখা কাকে বলবো? সমান্তরাল সরলরেখা কাকে বলবো? দেখো আমরা জানি সমান্তরাল কাকে বলি? একই সমতলে অবস্থিত। কি বললাম? তো সমান্তরাল সরলরেখা দুটি রেখা যদি অঙ্কন করি একই সমতলে, অর্থাৎ একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা যখন পরস্পর টানা হবে, একই ডিসটেন্স, দেখো এই সরলরেখাটা যে ডিসটেন্সে সোজা গেছে, এই রেখাটাও সেই একই পথে সোজা গেছে। এই দুটোকে আমরা কি বলবো? পরস্পর সমান্তরাল সরলরেখা। আর তোমরা বইতে এই সমান্তরাল সরলরেখার সংজ্ঞাও দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। চিত্রটা তোমরা এইভাবে করে দেবে, দুটি সরলরেখা অঙ্কন করে এ
আর বি দেবে, এটা সি আর ডি করবে। কেমন? এই দুটো করলে সমান্তরাল সরলরেখা হয়ে যাবে। সংজ্ঞাটা কি দেবে না, একই সমতলে অবস্থিত দুটি পরস্পর বা পাশাপাশি দুটি সরলরেখা রেখাংশ, সরলরেখা বা সরল রেখাংশকে কি বলা হয়? পরস্পর সমান্তরাল সরলরেখা বলা হয়। বুঝছো? একই সমতলে অবস্থিত বা পাশাপাশি বা পরস্পর দুটি সরলরেখাকে কি বলা হবে? সমান্তরাল সরলরেখা। দেখো আমি সংজ্ঞাটাও করেছি। দেখো সমান্তরাল সরলরেখা কাকে বলবো? দুই বা ততোধিক রেখা যেগুলো একই সমতলে থাকে এবং একে অপরকে কখনো ছেদ করে না, তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। দেখো এরকম একটা কেন, দুটো কেন, দুটো দুইয়ের বেশি হতে হবে, একটা নয়, দুইয়ের বেশি হতে হবে। দেখো একটা, দুটো, তিনটে সরলরেখা অঙ্কন করেছে। দেখো একে অপরকে স্পর্শ বা ছেদ করছে না, সেক্ষেত্রে দেখো একই সমতলে অবস্থিত, একই সমতলে থাকবে, আর এইগুলো কিন্তু একে অপরের সঙ্গে ছেদ বা স্পর্শ করবে না, তাই এইগুলোকে কি বলা হবে? সমান্তরাল সরলরেখা। তোমরা নামকরণ করে দেবে, অবশ্যই এগুলো কি পেন্সিল দিয়ে করবে। কেমন? পরের প্রশ্ন ছিল, পরের প্রশ্ন বলছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। কি বলা আছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। কত বলছে? যে 744 বাই 792। কত বলেছে? 744 বাই 744 বাই 792। 792। দেখো লঘিষ্ঠ আকার মানে কি? কাটাকাটি। আমরা জানি উপরে যে সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, নিচেরটাও সেই সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, অর্থাৎ কাটাকাটি। লঘিষ্ঠ আকার বলা আছে। দেখো উপর দুটো সংখ্যা কিন্তু জোড় সংখ্যা। কি বললাম? দুটো সংখ্যা কিন্তু জোড় সংখ্যা। এক্ষেত্রে আমরা দুই দ্বারা বিভাজ্য করতে পারি। কেমন? দেখো 744 জোড় সংখ্যা হচ্ছে, আর 792 জোড় সংখ্যা। দুই দিয়ে কাটি, 2 3 6 1 14, 2 7 14, 2 2 4। কেমন? কেটে গেল। আবার 2 3 6 1 19, 2 9 18, 1 12, 2 6 12। আবার এই দুটো কিন্তু জোড় সংখ্যা, আবার দুই দ্বারা বিভাজ্য হবে। কেমন? দেখো 2 372, 2 1 2 17, 2 8 16, 12, 2 6 12। দেখো 2 1 2 1 19, 2 9 18, 1 16, 2 8 16। আবার এই দুটো কিন্তু জোড় সংখ্যা, আমরা দুই দ্বারা বিভাজ্য করতে পারবো। 2 9 18 আর 2 3 6। কেমন? 2 9 18, 2 3 6, আর 2 9 18, 1 18, 2 9 18। কেমন? তাহলে কাটাকাটি হয়ে গেল 99। উপরে দেখছি 93 আছে আর 99 আছে। 93 আর 99 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। 3 3 9 আর 3 1 3। কেমন? 31 3 93, আর 3 3 9, 3 3 9 33। তাহলে কত হলো? 31 বাই কত হলো? 33। কেমন? তাহলে লঘিষ্ঠ আকার কত হলো? 31 বাই 33। তাহলে 744 বাই 792 এর লঘিষ্ঠ আকার হবে কি? 31 বাই কত? 33। পরের প্রশ্ন দেখো, সরল করো। সরলটাকে আমাদের করতে বলা আছে 32 ভাজিত 4 ইন্টু 4 বিযুক্ত 2 বিযুক্ত 32 ভাজিত 4 ইন্টু 4 বিযুক্ত 2। চলো আমরা এই সরলটা করি। কথা বলা হচ্ছে যে 32 ভাজিত 4 ইন্টু 4 বিযুক্ত 2 বিযুক্ত 32 ভাজিত 4 গুণিতক 4 বিযুক্ত 2। কেমন? তাহলে দেখতে পাচ্ছি 4 বিযুক্ত 2 দুটো পদে হচ্ছে, আর -32, তারপরে হচ্ছে ভাজিত কিন্তু 4 হচ্ছে, এখানে ভাজিত, আর এখানে ভাজিত 4 হচ্ছে 32। তাহলে এই সরলটা সমাধান করি। চলো প্রথমে কিন্তু আমরা কিন্তু কি করব? ভাগ করব না, কারণ এই 8 আর 4টা এর সঙ্গে অফ বা এর সম্পর্কে আছে, সুতরাং গুণ হবে আগে। সুতরাং দেখতে পাচ্ছি প্রথম বন্ধনীর মধ্যে সংখ্যাগুলো আগে করে নিই। তাহলে 32 ভাজিত 4 অফ দাও, অফ বা এর হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 2 বিযুক্ত 32 ভাজিত 4 এর 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 2। তাহলে এই এর মানগুলো আগে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, 32 ভাজিত 4 দুগুণে 8 বিযুক্ত 32 ভাজিত 4 দুগুণে 8 সমান। তারপর হয়ে গেছে অফ বা এর কাজটা আগে হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তারপরে ভাগের কাজগুলো আগে করব। তাহলে 32 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? সরি, 4 দুগুণে 8 হচ্ছে, এখানে 8 হবে। 4 দুগুণে 8, 4 দুগুণে 8। কেমন? এখানে 4 দুগুণে 8, দুটো একই মান হবে না? বেশ। তাহলে 32 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 3 24, 8 4 32 বিযুক্ত, আর 32 কে 8 দিয়ে ভাগ করলে 8 4 32, 4 থেকে 4 বাদ দিলে কত হয়? 0। উত্তর তোমাদের কত হলো? 0। পরের প্রশ্ন দেখো যে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, হ্যাঁ,
বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য কত বলছে 5 সেমি। বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করতে হবে? তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য 5 সেমি হলে ক্ষেত্রফল জানি আমরা কি? তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু, তাহলে ভাষা তোমরা অবশ্যই দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য 5 সেমি। অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান কত বলা হচ্ছে? 5 সেমি। অতএব ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল সমান পুরোটা অংশ রং করা মানে কি? বর্গক্ষেত্রে বর্গ চারটি বাহু সমান, বর্গক্ষেত্রের পুরোটা অংশ রং করা মানে কি? তার ক্ষেত্রফল বোঝানো হচ্ছে। ক্ষেত্রফল সমান কত হবে? ক্ষেত্রফল সমান কত হবে? যে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি হবে? বাহু স্কয়ার, অর্থাৎ বাহু কত? 5, 5 এর বর্গ, অর্থাৎ ক্ষেত্রফল কি হবে? বর্গ মিটার, বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে 5 5 25, 25 বর্গ সেমি। তাহলে উত্তর কত হলো আমাদের? 25 বর্গ সেমি হলো। কেমন? পরে প্রশ্ন চলো। তাহলে রাম একটি ছবির এত অংশ রং করেছে, কিন্তু শ্যাম এত অংশ রং করেছে, কে বেশি রং করেছে সেটা বের করতে হবে। রাম করেছে কত করেছে? রাম করেছে 0.45 অংশ। রাম করেছে, রাম রং করেছে সমান 0.45 অংশ, আর শ্যাম রং করেছে কত? শ্যাম রং করেছে কত হবে? 0.15 অংশ। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে কে বেশি রং করেছে। দেখো শ্যাম রাম বেশি রং করেছে না শ্যাম বেশি রং করেছে? দেখো 0 অর্থাৎ দশমিকের আগে পূর্ণ সংখ্যাগুলো শূন্য মান আছে, বুঝতে পারছি না কোনটা বড়। দেখো দশমিকের পর দশাংশের পর লক্ষ্য করবো, এটা 4 হচ্ছে, এটা 1 হচ্ছে, তখন এটা বড় হচ্ছে। দশাংশের মান যদি প্রথম বড় হয় সেটা বড় রাশি হবে, এটা কিন্তু বড়। তাহলে কে বেশি রং করেছে? কে বেশি রং করেছে? বলবো রাম। রাম দেখো আমরা কত বেশি রং করেছে যদি বলতো, বাদ দিতে হতো, বাদ দিয়ে সেটা বলা হতো। এখানে বলা হয়েছিল যে রাম কে বেশি রং করেছে, এখানে রাম বেশি রং করেছে। তাহলে কত হবে? রাম বেশি রং করেছে। যদি তোমাদের প্রশ্ন করা হতো কত বেশি রং করেছে, তাহলে এই ক্ষেত্রে 0.45 থেকে 0.15 বাদ দিতে হতো। তাহলে বাদ দিলে কত হবে? বাদ দিলে হবে 30। 0.30 বাদ যদি দিই আমরা 0.30 হতো, কত হবে? 0.30 অংশ বেশি রং করেছে। কত বেশি রং করেছে? 0.30 অংশ। তাই এখানে কত বেশি চাওয়া হয়নি, কে বেশি রং করেছে তাই চাওয়া হয়েছে। সুতরাং এক্ষেত্রে উত্তর হবে কি? রাম উত্তর হবে। পরে প্রশ্ন চলো। স্থানীয় মানে বিস্তার করো, অর্থাৎ 7,000,007.7। অর্থাৎ একে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি কি হবে? স্থানীয় মানে বিস্তার করে কত হবে? 7 দশমিক কত হচ্ছে? 7,000,007.7। 7,000,007.7। তাহলে একে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, প্রথম হচ্ছে 7 লিখিয়ে কতগুলো সংখ্যা থাকবে? 1 2 3 4, 4টে শূন্য বসে দাও, শূন্যগুলো বসে দাও, দিলেও অসুবিধা নেই, কেমন? আবার শূন্য বসে দাও, কেমন? 7 একটা দুটো দিতে গেলে 7 আছে, মাঝে শূন্য কটা হবে? 3টে শূন্য আছে মুক্ত, আর দশমিক মানে কি আছে? আমরা সেটা যোগ করবো। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে যদি যোগ করি তাহলে কত হবে? 7,000 11 দশক 70,000 পর্যন্ত 70,000 হবে। 4টে শূন্য আছে, 70,000 যুক্ত 7 যুক্ত 7 আছে, দশাংশের পরে 7 আছে, সমান 7/10। কেমন? এটা হচ্ছে তোমাদের স্থানীয় মানে বিস্তার। পরের প্রশ্ন দেখো। দেখো 14.09 মিটার লম্বা বাঁশে এত মিটার কাদায় এত মিটার জলে আছে, জল ও কাদায় মোট কত অংশ বাঁশ আছে, আর জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে। এটাকে আমি শর্ট করে দিয়েছি। দেখো এগুলো আগে 4 5 6টার মতো স্কুলে এই গণিতটা থেকেছে, এই গণিতটা সহজে তোমরা করতে পারবে। তাহলে বাঁশের দৈর্ঘ্য বলা হচ্ছে 14.09 মিটার, জল ও কাদায় ডুবে আছে মোট বলবে কি? মোট, অতএব মোট জল ও কাদায় ডুবে আছে কত? দুটোকে
জল আর কাদা মোট যোগ যোগ করবো, যোগ করতে করতে 7.21 মিটার, অর্থাৎ মোট জল ও কাদা ডুবে আছে কত কত মিটার? 7.221 মিটার। তারপরে কি করবে? যোগ করে দেখো, পাশে যোগ করে দেখিয়েছি। জল ও কাদার উপরে আছে, অর্থাৎ জল ও কাদার উপরে কতটা অংশ আছে? যদি জল ও কাদায় ডুবে থাকে 14.09 এর মধ্যে, তাহলে উপরে কত আছে? তাহলে আমরা 14.09 থেকে 7.21 বাদ দেবো, বাদ দিয়ে কত হচ্ছে? 6.88 মিটার। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলেছে কত দেখো, পরের প্রশ্নটা বলেছে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার এবং পরিসীমা 80 মিটার, দ্বিতীয়টির প্রস্থ হচ্ছে 14 মিটার, প্রত্যেক জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমির পরিসীমা কত? তাহলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির দৈর্ঘ্য, প্রথমটির দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, পরিসীমা 80 মিটার দিয়েছে। তাহলে প্রথম জমির ক্ষেত্রফলটা আমরা বের করে নিতে হবে। প্রথম জমির ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু প্রস্থটা বের করে নিতে হবে। কেমন? তাহলে এখানে দ্বিতীয় জমির প্রস্থ দেওয়া হয়েছে 14 মিটার, তাহলে এই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, চলো আমরা করব যে দুটি আয়তাকার জমি বলা আছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট হচ্ছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমি। প্রথমটি ধরো একটা আয়তাকার জমি যার দৈর্ঘ্য প্রস্থ বর্তমান, আর একটা পাশের আয়তাকার জমি বলা আছে, তার শুধু প্রস্থ দেওয়া আছে। এর প্রস্থ কত দেওয়া আছে? এর দ্বিতীয় জমি, এটা দ্বিতীয় বর্গাকার জমি, এটা প্রথম বর্গাকার জমি। দেখো এর প্রস্থ দেওয়া আছে কত হচ্ছে, এর দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার, দৈর্ঘ্য কত হচ্ছে? প্রথম জমির দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার, আর পরিসীমা কত দেওয়া আছে? দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, আর পরিসীমা দেওয়া হচ্ছে কত? পরিসীমা সমান কত বলা হচ্ছে? 80 মিটার, পরিসীমা 80 মিটার। এক্ষেত্রে আমাদের প্রথম জমির প্রস্থ দেওয়া নেই, এই উদাহরণে প্রথম জমির প্রস্থ দেওয়া নেই, সুতরাং আমরা পরিসীমা সূত্র দিয়ে প্রথম জমির প্রস্থটা বের করে নিই। দেখো প্রথম জমির ক্ষেত্রে কি বলবে? প্রথম জমির ক্ষেত্রে দৈর্ঘ্য অর্থাৎ পরিসীমা সূত্র কি জানি? আয়তক্ষেত্র পরিসীমা 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান কি হয়? পরিসীমা। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য কত হচ্ছে? 28 মিটার, বা 2 গুণিতক দৈর্ঘ্য কত হচ্ছে? 28 যুক্ত প্রস্থের মান দেওয়া নেই, প্রস্থের মানটা আমাদের বের করতে হবে। পরিসীমা কত হচ্ছে? 80 মিটার দেওয়া আছে, 80 মিটার, বা 2 এর সঙ্গে গুণ ছিল, 28 প্লাস প্রস্থের সঙ্গে গুণ ছিল, 2 এদিকে আসে ভাগ হয়ে যাবে, তাহলে কি পড়ে দেখো 28 যুক্ত প্রস্থ সমান 80, কত হচ্ছে? 80 ভাজিত কত হবে? 2, 80 ভাজিত 2 সমান কত হবে? 80 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 40, কত হবে? 40। তাহলে বা 28 যুক্ত প্রস্থ সমান 40 হয়েছে, বা প্রস্থ সমান কত হবে? প্রস্থ সমান কত হবে? 40 বিযুক্ত 28 সমান কত হবে? সমান হবে 40 থেকে 28 বাদ দিলে কত হবে বলবো? 12। প্রস্থ সমান কত হবে? 12। প্রস্থ কত হয়েছে? 12। দৈর্ঘ্য কত ছিল আমাদের? দৈর্ঘ্য হয়েছে কত? দৈর্ঘ্য ছিল কত? দৈর্ঘ্য সমান 28 মিটার। প্রথম জমির ক্ষেত্রে হলো, প্রথম জমির দৈর্ঘ্য কত হলো? 28 মিটার, আর প্রস্থ কত হলো? প্রস্থ সমান কত হলো? 12 মিটার। প্রস্থ হলো কত? 12 মিটার। কেমন হয়েছে? বোঝা গেছে? তাহলে এখানে পরিসীমার সরি ঠিক আছে না, আচ্ছা 2 ছিল, দেখো 2 ছিল 80 সঙ্গে ভাগ করেছি 40 হয়েছে, আর 28 ছিল, প্রস্থ যোগ ছিল, এখানে বিয়োগ করেছে, তাহলে 40 থেকে 28 বাদ দিয়েছি, কত হয়েছে? 12 হয়েছে। প্রস্থ কত হয়েছে? প্রস্থ হচ্ছে 12। তাহলে এক্ষেত্রে আমাদের বের করতে হবে ক্ষেত্রফল। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল 28 আর 12। 28 12 ছিল প্রথম জমির ক্ষেত্রফল, লিখবে অতএব প্রথম জমির ক্ষেত্রফল, প্রথম জমির ক্ষেত্রফল সমান কত হচ্ছে? 28 গুণিতক 12 গুণ করে দাও বর্গ মিটার, কত হচ্ছে? বর্গ মিটার। অবশ্যই এটা দেবে 28 গুণিতক 12 সমান 12 বর্গ মিটার। কেমন? এবার গুণ করো 28 এর সঙ্গে কত? 12 গুণ করো, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 একে 5, 8 একে 8, 2 একে 2, কত? 6 8 5 13, 3 হাতে 1, 2 আর 1 কত হবে? 3, কত হবে? 336, কত হচ্ছে? 336 বর্গ মিটার। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল 336 বর্গ মিটার হয়, দ্বিতীয় জমির ক্ষেত্রফল সেই একই হবে, কেননা আমাদের বলা হয়েছিল যে দুটি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান বলেছে। তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল, অতএব দ্বিতীয় জমির ক্ষেত্রফল সেই একই হবে। দ্বিতীয় জমির
ক্ষেত্রফল সমান কত বলা আছে, সে একই 336 বর্গ মিটার। তাহলে এক্ষেত্রে আমরা করব কি, এক্ষেত্রে করব যে আমরা করব দ্বিতীয় জমির ক্ষেত্রফল যদি 336 বর্গ মিটার হয়, এক্ষেত্রে প্রস্থ বলা হয়েছে, দ্বিতীয় জমির প্রস্থ যেহেতু কি বলা আছে, দ্বিতীয় জমির প্রস্থ বলা আছে, প্রস্থ সমান কত হচ্ছে, দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে 14 মিটার। তাহলে এক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। কি বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। বা এখানে পরিসীমা, দ্বিতীয় জমির পরিসীমা জানতে চাইছে। এই দৈর্ঘ্য যদি না বের করি তাহলে পরিসীমা বের করা যাবে না। তাহলে আগে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে ক্ষেত্রফল সূত্র দিয়ে। তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল জানি আমরা। তাহলে এখানে বা কার মান দেওয়া আছে, প্রস্থের মান দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্যের মান দেওয়া নেই। দৈর্ঘ্য গুণিতক প্রস্থ কত আছে 14 মিটার সমান ক্ষেত্রফল কত ছিল 336 বর্গ মিটার। বা দৈর্ঘ্যের মান বের করতে হলে আমাদের 14টা এর সঙ্গে ভাগ করতে হবে, সমান 336 ভাজিত 14 মিটার হবে। ওকে, মিটার। অতএব আমরা দৈর্ঘ্য সমান পেয়ে যাব, দৈর্ঘ্য সমান কত হবে, 336 কে 14 দিয়ে ভাগ করব, 14 দুগুণে 28, 28 কত নামলো 2 3 2 5 5 56 কত হবে, 14 কে 14, 14 দুগুণে 28, 14 তিনে 42, 14 চারে 56, 14 চারে 56, অর্থাৎ কত হলো 24। তাহলে কত হলো 24। তাহলে অতএব কি পেয়েছে, প্রস্থ অতএব দ্বিতীয় জমির দৈর্ঘ্য সমান 24 মিটার, আর প্রস্থ কত ছিল, প্রস্থ সমান কত ছিল 14 মিটার। বেশ, এবার আমাদের পরিসীমা। অতএব দ্বিতীয় জমির পরিসীমা সমান কত হবে, সমান আমরা আয়তাকার জমির পরিসীমা সূত্র কি জানি, আয়তাকার জমির পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান প্রস্থ মিটার। 2 গুণিতক দৈর্ঘ্য কত হলো 24 যুক্ত প্রস্থ কত 14। কেমন? তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাব পরিসীমা পেয়ে যাব। বেশ, সমান 2 গুণিতক, যোগ করো 4 4 8 হবে, 2 আর 1 কত হবে 3, 38 গুণ করলে 8 2 16 6 তাহলে 1 3 3 6 কে 7 মিটার। বেশ, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে, গুড়িয়া 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে এত কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা আম আছে। দিনের শেষে যে দেখলো প্রথম ঝুড়িতে এত কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা। অর্থাৎ আমি প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। বলছে গুড়িয়া 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে এত কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে এত কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? তাহলে আমাদের কি বলা হবে, প্রথমে গুড়িয়া 2টি ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে কত আছে, এত, দ্বিতীয় ঝুড়িতে এত আছে। দিনের শেষে বিক্রি করে ঝুড়িতে এত কিগ্রা আম পড়ে আছে। তাহলে সে মোট কত কিগ্রা আম বিক্রি করছে? অর্থাৎ আমাদের কি করতে হবে, গিয়ে প্রথম কত আম নিয়ে গেছিল, প্রথম 2টি ঝুড়ি মিলে মোট কত আম নিয়ে গেছিল, আর শেষে কত 2টি ঝুড়ি মিলে কত আম ফিরে এসছে। অর্থাৎ প্রথমে ঝুড়ি থেকে এই আমটা বাদ দিলে কত তিনি বিক্রি করতে, সে কত বিক্রি করেছিল তা বেরিয়ে যাবে। তাহলে প্রথম ঝুড়িতে কত ছিল, তাহলে প্রথম ঝুড়িতে আমের পরিমাণ ছিল, তাহলে মোট আমের পরিমাণ তো বিক্রি তো সে নিয়ে গেছিল, বাজারে নিয়ে গেছিল, অর্থাৎ মোট আমের পরিমাণ কি হবে, 2টি ঝুড়ি মিলে 2টি ঝুড়িতে মোট আমের পরিমাণ একটা কত ছিল, একটা ছিল গিয়ে 15.825 কিগ্রা, আর দ্বিতীয় ঝুড়িতে ছিল 18.387 কিগ্রা, 18.387 কিগ্রা। দুটো যোগ করে দিলে পেয়ে যাবে। দেখো 8 5 সরি
7 5 কত হচ্ছে 7 5 ছিল তো অবশ্যই 7 5 12 2 হাতে 1 8 9 10 11 1 হাতে 1 8 3 11 1 12 2 হাতে 1 8 5 13 আর 1 14 14 4 হাতে 1 2 2 1 1 3 34.212 কিগ্রা 34.212 কিগ্রা। ঠিক আছে, তারপর কি বলা আছে দিনের শেষে আম ফিরে এসছে, দিনের শেষে দেখলো এত ঝুড়িতে আম পড়ে আছে। হ্যাঁ, কি বলবে দিনের শেষে পড়ে থাকা আমের পরিমাণ, কি বলবে দিনের শেষে বিক্রির পরে, কি বলবে বিক্রির পরে আমের মোট পরিমাণ কত হবে, পরিমাণ কত ছিল দেখো, পরিমাণ হচ্ছে 2.178 যুক্ত কত হচ্ছে 5.188 যোগ করো। দেখো 8 থেকে 8 8 16 6 হাতে 1, সরি আগেরটা আমরা কি যোগ করছি, অবশ্যই যোগ করতে হবে। দেখো 8 8 16 6 হাতে 1, 8 8 16 7 আর 1 8 8 8 16 6 হাতে 1 1 2 1 3.567 কত 7.366 কিগ্রা, 366 কিগ্রা আম ফিরে এসছে। অর্থাৎ বিক্রির পর দেখলো যে তিনি বা সে মোট কত কিগ্রা আম ফিরে নিয়ে এসছে, দিনের শেষে দেখলো, তাহলে 7.366 কিগ্রা। বলবে অতএব সে মোট আম বিক্রি করছে, অতএব সে মোট আম বিক্রি করেছে, কত হবে বিক্রি করছে 34.212 7.366 বাদ দাও, আগে ছিল 34.212 ছিল আর এখন আছে 7.366 বাদ দাও। 12 থেকে 6 বাদ দাও 6 0 10 থেকে 6 বাদ দাও 4 আর 2 থেকে 3 বাদ দিলে অর্থাৎ এক ধার করো 12 থেকে সরি এখানে এক ধার চলে গেছে 10, কেমন এক চলে গেছিল এখানে 9 10 10 থেকে সরি এক চলে গেলে এক পড়ে থাকে, কত কত বললাম 2 থেকে যদি এক চলে যায় এখানে এক পড়ে আছে 11 থেকে 3 বাদ দিলে কত হবে 8 দশমিক, এখানে কত আছে 3 থেকে 7 বাদ যায় না 1 13 থেকে 7 বাদ দাও 6 13 থেকে 7 বাদ দিলে কত হবে 6 7 6 13, এখানে 2 আছে 26.846 কত আছে 26.846 কিগ্রা আম সে বিক্রি করেছে। কত বলা আছে 26.846 কিগ্রা, কত 26.846 কিগ্রা সে বিক্রি করেছে। পরের প্রশ্ন দেওয়া আছে দেখো যে খেলার মাঠে পঞ্চম শ্রেণী ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হয়, হলো একটি সারিতে 12 জন আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র গেল বিদ্যালয়ের বাগানে জল দিতে, তারপর ও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে এখন 11 জন ছাত্র রইল। তাহলে বিদ্যালয় বাগানে জল দিতে কতজন ছাত্র গিয়েছিল, ঠিক আছে? তাহলে খেলার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেখা হলো, একটি সারিতে 12 জন আছে, কিছুক্ষণ পরে কিছু ছাত্র বিদ্যালয় বাগানে জল দিতে গেল, তাহলে তারপর ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে এখন 11 জন ছিল, 12 জন ছিল আগের সারিতে আর এখন আছে 11 জন। বলবে কি প্রথমে বর্গাকার সারিতে ছাত্র সংখ্যা ছিল কত 12 জন। সেক্ষেত্রে মোট ছাত্র সংখ্যা সমান কত হবে, তাহলে 12 গুণিত 12 সমান কত হবে 12 বড় 144 জন ছিল, 144 জন 144 জন। সেক্ষেত্রে ছাত্র সংখ্যা ছিল 144 জন। বলবে কিছুক্ষণ পর বাগানে জল দিতে
চলে যায় কিছুক্ষণ পরে, কিছুক্ষণ বাগানে জল দিতে চলে যায় কিছু জন ছাত্র। কয়েকজন ছাত্র। এখন বর্গাকার সারিতে, বর্গাকার প্রতিটি সারিতে, বর্গাকার প্রতি সারি ছাত্র সংখ্যা সমান 11 জন। অতএব এক্ষেত্রে মোট ছাত্র সংখ্যা সমান 11 গুণিতক 11 সমান 11 121 জন। 121 জন। তাহলে প্রশ্ন আমাদের কি চাওয়া হয়েছিল? তাহলে বিদ্যালয়ের বাগানে জল দিতে কতজন ছাত্র গিয়েছিল? অতএব বাগানে জল দিতে চলে যাওয়া মোট ছাত্র সংখ্যা সমান, আগে ছিল 144 আর বিযুক্ত এখন আছে 121 সমান 144 থেকে 121 বাদলে 4 থেকে 1 বাদলে কত হবে? 3, 4 থেকে 2 বাদলে কত হবে? 2, অর্থাৎ 23 জন ছাত্র জল দিতে বাগানে চলে গিয়েছিল। অর্থাৎ বিদ্যালয়ের বাগানে জল দিতে 23 জন ছাত্র চলে গিয়েছিল। বেশ, পরের প্রশ্ন বলতে আর নেই। এই গেল তোমাদের মোট 19 নম্বর। এই নিয়ে মোট 19টি মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান আমি করে দিলাম। এরপরে আর একটি মডেল স্কুল আছে, এর পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে পরবর্তী শেষ মডেল স্কুল, তৃতীয় পর্যায়ের মূল্যায়নের অন্তিম বা শেষ মডেল স্কুলটা তোমরা আমার পরের ভিডিওতে পেয়ে যাবে। আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওতে। আর সেই সঙ্গে বলে রাখি, তোমরা এই ভিডিও যারা দেখছো বা এই ক্লাসগুলো যারা দেখছো, তোমাদের কারোর মধ্যে কোনো যদি অসুবিধা থাকে তাহলে, বা কোনো গণিত বুঝতে পারো বা নতুন কোনো গণিত শিখতে চাইছো, সেক্ষেত্রে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আমি তোমাদের সুন্দর করে গণিতগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। কেমন? আজকের আমার এই ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে তবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করো। আর সেই সঙ্গে তোমরা তোমার বন্ধুদেরকে আমার এই ক্লাসটা শেয়ার করে দাও, যাতে আমার ভিডিওটা দেখে তারা, এবং তারা যাতে শিখতে পারে গণিতগুলো, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, চলো আজকের এই পর্যন্ত। আমার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। চলো, গুড বাই।